দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা মূলত মাঠ প্রশাসন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। এছাড়াও সংস্কার নিয়ে প্রচুর আলোচনা চলছে, যে কমিশনগুলোর সাথে আলোচনা, রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনা, সেসব নিয়ে ওখানে একটা আলোচনা করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আনিস আলমগীর, তিনি সাংবাদিক ও কলামিস্ট। আছেন তাজনুভা জাবিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে শিরোনামের শুরুতে যে খবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম, সংস্কার নিয়ে বিএনপির অবস্থান বদল, সব মিলিয়ে সে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখব, তারপর আলোচনায় আসছি। সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠক। এদিন প্রায় 8 ঘন্টার আলোচনায় নানা যুক্তি ব্যাখ্যায় কিছুটা একমত হলেও বেশিরভাগ ক্ষেত্রে আগের অবস্থানই ধরে রেখেছে বিএনপি। দীর্ঘ বৈঠকে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হবার বিষয়টি বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখার কথা বলেন বিএনপি নেতারা। এছাড়া সবকিছু সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিছু কিছু আইনের মাধ্যমে করার বিষয়ে একমত দুপক্ষ। আমরা বলছি যে মেজরিটি পার্টি, যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কি না, সেটাও তো অপশন রাখা উচিত, যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। আর্টিকেল 70-তে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত, কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। তাতে তবে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর নতুন প্রস্তাবে ভিন্নমত পোষণ করেছে দলটি। তবে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের বিষয়টি সংবিধানের সংযোজনের পক্ষে বিএনপি। আমরা উল্লেখ করেছি যে একটা নতুন বিধান করা যাবে, যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায়, সেই সমস্ত বিষয়। সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা আর কি, সেটা নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টা কিভাবে, কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন, সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। তাদের সংস্কার নিয়ে আগামী মঙ্গলবার ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। প্রায় সকল বিষয়ে আলোচনা আমাদের সমাপ্ত হয়েছে, শুধুমাত্র বিচার বিভাগ সংক্রান্ত যেই প্রভিশনসগুলো আছে সেটা আরেকটু সময় লাগবে, নেক্সট ডেতে আমরা এটা শেষ করতে পারবো। শুরুতেই জনাব আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। এরই মধ্যে বেশি আলোচনা হচ্ছে আসলে প্রশাসন কার, সেটা নিয়ে আমরা শিরোনাম করেছি। এনসিপির তরফ থেকে জনাব নাহিদ বলেছিলেন যে তারা মনে করেন যে প্রশাসন এই মুহূর্তে বিএনপি হিসেবে, বিএনপির তরফ থেকেও আবার পাল্টা অভিযোগ আনা হয়েছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে অভিযোগ ছিল যে 15 বছর ধরে প্রশাসনকে যেভাবে আওয়ামী লীগ তার প্রয়োজনে ব্যবহার করেছে, সেখান থেকে আসলে প্রশাসনকে বের করে আনা সম্ভব হয়েছে কিনা, আপনার বিশ্লেষণটা কি? আমি মনে করি যে নাহিদ যে অভিযোগ করেছেন সেটার সত্যতা আছে। সত্যতা তো ডে 1 থেকে প্রমাণিত। কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে প্রশাসনে দীর্ঘদিন থেকে যেভাবে আওয়ামী লীগ তাদের সাজিয়েছিল, সেই সাজানো থেকে রক্ষা করার জন্য যে একটা যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন চাইতে গিয়ে তাদের মধ্য থেকে যারা কম্পিটেন্ট তাদেরকে না দিয়ে গড়ে স্বৈরাচারের দোষর খুঁজতে গিয়ে যেটা হয়েছে, একেবারে 20 বছর আগে আপনার সরকার থেকে বিদায় নিয়েছে সেই সমস্ত লোকজনকে এনে বসানো হয়েছে। তো আপনি তো শুরু থেকেই এই নিরপেক্ষতা কার কতটুকু, দক্ষতা কতটুকু সেটা দেখেননি। শুরুতেও দেখেছেন রাজনৈতিক আনুগত্য, এবং সেই আনুগত্য দেখাতে গিয়ে 20 বছর আগে যদি আপনি খুঁজেন, তাহলে এগুলো বেশিরভাগই বিএনপির লোকই ছিল বা এনটি আওয়ামী লীগ লোকই ছিল। তো ওদেরকে এনে যদি বসান, তো তাহলে তো এরকমই হবে। এবং সেই যদি অভিযোগটা যেটা করছে যে এখানে প্রশাসনে বিএনপি লোক আছে,
এটা যথার্থই বলেছে, আমি মনে করি না যে এখানে মিথ্যা আছে। কিন্তু শুধু বিএনপির লোক নাই, এখানে ইয়েরও লোকও আছে, জামাতের লোকও আছে, সেটা বললে বোধহয় ভালো হতো আরও। কারণ জামাতও সমান তালে আছে, কে কোন সেক্টরে নেবে সেটা বরং তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, কারা কোন ইনস্টিটিউশন নেবে। আরও কিছুক্ষণ আগেও বলছিলাম, যেমন স্বাস্থ্য খাত, এখানে দেখবেন যে আপনি জামাতের লোকজন ভর্তি হয়ে আছে। শিক্ষা পুরোটাই দেখবেন জামাতের লোকে ভর্তি হয়েছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দুই একটা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতি মনা আপনার ভিসিদের বসানো হয়েছে। তো এরা ভাগ করে নিয়েছে, তুমি এটা নাও আমি এটা নাই। এই প্রশাসনে জামাত বিএনপি একসাথেই আছে। আর বিএনপি মাঠ পর্যায়ে আছে, যেখানে যেখানে চাঁদাবাজির জায়গাগুলো আছে সেগুলো তারা ঠিকমতো বসে গেছে। আর যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, আমি মনে করি যে সেটা সুদূর পরিকল্পনার ভিত্তিতে জামাত শিবির যাতে ওখানে রাজত্ব করতে পারে, সেই জন্য শিবির যাতে ওখানে প্রাতিষ্ঠানিকতা পায়, সেই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে জামাত ঘেঁষা লোকদেরকে। সো আমি নাহিদের যে অভিযোগ, আমি সেটাকে অমূলক মনে করি না। এখন এই প্রশাসন বরং বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যেহেতু সরকারে এখনো দুজন উপদেষ্টা রয়ে গেছেন ছাত্রদের মধ্য থেকে, এবং সেই কারণে সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের গোড়া যেহেতু বলেছেন যে ছাত্ররাই তাকে ক্ষমতায় বসেছে, সেই ধারাবাহিকতায় আসলে সার্বিকভাবে প্রশাসনের নিয়ন্ত্রণটা এনসিপির কাছাকাছি থেকে যাচ্ছে। না, এটা এই বিএনপির অভিযোগ ঠিক আছে, কারণ আপনি সরকারও থাকবেন, আবার বাইরেও আছেন, আপনার লোকজন তো এখানেও আছে, দুইজন প্রতিনিধি তো তাদের অলরেডি আছে, তাই না? এবং এরা নিঃসন্দেহে এবং এমন এমন প্রতিষ্ঠানে আছে, দেখেন আপনি একটা মাউথপিস হিসাবে আছেন, তথ্য মন্ত্রণালয় তাদের হাতে আছে, আর একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, যারা ইলেকশনকে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে, যারা ইয়ে করতে পারে, আপনার তাদের সাহায্য সহযোগিতা উন্নয়ন কর্মকাণ্ড, এই দুইটা বড় প্রতিষ্ঠান কিন্তু এনসিপির হাতে রয়ে গেছে। যদিও বলবেন যে না এগুলোতে এনসিপির লোক না, সেটাও আপনি অস্বীকার করতে পারেন না তারা এনসিপির লোক না। তারা সরাসরি হয়তো দলে যোগ দেয় নাই, কিন্তু তারা তো ছাত্র প্রতিনিধি, ওই ছাত্র প্রতিনিধিরাই তো আবার এনসিপি তৈরি করেছে। তো তাতে এদের সংশ্লিষ্টতা আপনি অভিযোগ মানে এই অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে বিএনপি যদি বলে যে প্রশাসনে এদেরকে রেখে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, সেখানে বিএনপি যদি এই অভিযোগ করে থাকে বা আশঙ্কা করে থাকে, সেই আশঙ্কাও ঠিক আছে। কারণ এরা এখানে থাকলে শেষ পর্যন্ত যদি থেকে যায় তারা, তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে, এবং এটা শুধু বিএনপি নয়, অন্য দলগুলো প্রশ্ন তুলবে। জি, ধন্যবাদ। তাজনুল বাজেবিন, আপনার কাছে এই প্রসঙ্গেই আসতে চাই যে সরকারে যারা এখনো রয়ে গেছেন দুজন উপদেষ্টা, তারা এনসিপির হয়ে আসলে প্রশাসন যন্ত্রের প্রভাব খাটাচ্ছেন কিনা, এবং সে ব্যাপারে বিএনপির যে অভিযোগ সেটার ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা। আসলে এনসিপি তো 2 মাস হবে রাজনৈতিক দলটা হতে বয়স হতে চললো। আর এনসিপি যারা গঠন করেছে আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যে ছাত্রদের পরে একটা তরুণের একটা বিরাট অংশ মিলে এখনও এটা ছাত্র তরুণদের দল, এবং একটা বড় জনগোষ্ঠীকে কানেক্ট করা এখনও বাকি। যেটা বলতে চাচ্ছি যে এই জাতীয় রাজনীতির পর্যায়ে বাংলাদেশে এনসিপি একদম প্রথম। সেক্ষেত্রে বিএনপি হচ্ছে প্রায় 47 বছরের মতো তাদের সফর বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বা সরকারে। এখন আমাদের বাংলাদেশের এই প্রশাসনটা বাংলাদেশের জন্মের পর থেকেই যে কোনোভাবেই হোক সেটা একদম দ্বিদলীয় হয়ে গেছে। আমরা সবাই জানি যে ইদার আওয়ামী লীগ অথবা বিএনপি, আমরাও ছোটকাল থেকে এরকমই দেখে আসছি। তো এখন এনসিপি থেকে একজন কেন, আমার মনে হয় 5 জন উপদেষ্টাও যদি থাকে, তারপরেও প্রশাসন জানে, তাদের অভিজ্ঞতা থেকে জানে যে এই দীর্ঘদিনের যে সবাই ধরেই নিয়েছে যে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসছে। সো আমরা কিন্তু সব জায়গায় ওয়েলকাম হই, আমাদের ছাত্রদের প্রতি তরুণদের প্রতি সবাই হেল্পফুল থাকে বা অনেক ক্ষেত্রে অসহযোগীও থাকে, কিন্তু সবার ব্যাক অফ দ্য মাইন্ড চলতে থাকে যে আসলে সামনে ক্ষমতায় বিএনপি আসছে বা কোনো বড় রাজনৈতিক দলই আসছে, এদের আরও পথ পাড়ি দিতে হবে। সো এই জিনিসটা যে উপদেষ্টাদের হাতে ছাত্ররা যে একটা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী সরকারে আছে,
এটা আমার কাছে মনে হয় বেশি রিপ্রেজেন্ট করে রাদার দ্যান যে এনসিপির কারণে। কারণ তারা যখন সরকারে যায় তখন যে এনসিপি গঠিত হবে বা ছাত্র তরুণদের যে একটা রাজনৈতিক দল আসবে, এটাও সেই সময়ে কিন্তু কারো বিবেচনায় ওভাবে এরকম এটা ছিল না। পরবর্তীতে সময়ের দাবিতে এবং বিভিন্ন প্রেক্ষাপটে গিয়ে গণ আকাঙ্ক্ষার একটা প্রতিফলন হিসেবে এনসিপি এসেছে। সো তারা কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী হিসেবে ওখানে গেছে। তো এত অল্প সময়ের মধ্যে এবং এই 5ই আগস্টের পর থেকে আমরা আজকে সকালে আলাপ করছিলাম প্রায় 170টার মতো দাবি দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হয়েছে। সো এগুলোকে সামলানো এবং একটা তাদের কোনো এর আগে মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা নাই, কাউকে লোকজন বোঝা, পুরো স্ট্রাকচার বোঝা, এগুলোতেই আমার মনে হয় এখনও তারা কাটিয়ে উঠছে বা চলছে। সেই জায়গায় মাঠ প্রশাসনে বা এত পুরনো একটা আমলাতন্ত্রে নিজেদের লোক খুঁজে পাওয়া এবং সেই লোক নিজেদের মতো করে কাজ করবে, এটা আমার মনে হয় না এনসিপি এখনও সেরকম ম্যাচিউর হয়েছে বা সেখানে যতজন উপদেষ্টায় থাকুক। এটা নিঃসন্দেহে এটা আসলে আমরা স্বীকার করি বা না করি, ভাই যেটা বলছিলেন যে শুধু প্রশাসন না, বিএনপিও দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের নিজেদের লোকজন, এবং আমরাও কিন্তু ওরভাবেই নিজেদেরকে তৈরি করছে যে সামনে তো ওনারাই ক্ষমতায় আসবে, সো এটা সেফ যে তাদের পক্ষ হয়েই কাজ করা। সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলাম কিছু আশঙ্কার কথা জানিয়ে বলছিলেন যে সেরকম হলে নির্বাচনে আপনারা নাও যেতে পারেন। সেই আশঙ্কাগুলো আসলে কি কি, এবং এই যে আপনারা বলছেন যে বিএনপি পন্থী অনেকে প্রশাসনে রয়ে গেছেন, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটাই বাকি, আপনারা কি চান? আশঙ্কাটা আমাদের আসলে আমরা যখন রাজনৈতিক দল হওয়ার আগে জাতীয় নাগরিক কমিটি হিসেবে ছিলাম তখন থেকেই কিন্তু আমরা এই টোনটা বা এই আশঙ্কার কথাটা আমাদের বিভিন্ন বক্তব্যে অন্য ফর্মে হয়তো প্রকাশ পেয়েছে, এখন এটা সরাসরি আশঙ্কার মতো করে আসছে। আপনি দেখেন যে আজকে আমরা এনসিপি নির্বাচন কমিশনে দেখা করতে গিয়েছিল, এবং এই যে ইসি নিয়োগ যে আইনটা, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, এই আইনটা কিন্তু একেবারেই অস্বচ্ছ একটা আইন, এবং ওই সময় কিন্তু অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এটার বিরোধিতা করেছিল, এবং এই আইনের অধীনেই কিন্তু ইসি গঠন হলো। এরপর যে এতগুলা সংস্কার কমিশন, এই পরপর 3টা জাতীয় নির্বাচনের কে কিনেই তো হাসিনা ফ্যাসিস্ট হয়ে বসেছিল। সো এই নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক করা বা এই নির্বাচন ব্যবস্থাটার আমূল পরিবর্তন এবং এই নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত জনপ্রশাসন, পুলিশ, এসবের মৌলিক সংস্কার বা মিনিমাম সংস্কার কিন্তু একটা নির্বাচনের আগে আমাদের দাবি ছিল, এবং এটা জন্য সদিচ্ছাই যথেষ্ট বলে আমরা মনে করি। কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। উল্টা কিন্তু ইসি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক প্রস্তাবের সাথে তারা একমত না বলে কিন্তু একটা চিঠি দিয়েছে, যার মধ্যে এই যে নির্বাচন কমিশনারদেরকে জবাবদিহিতার মধ্যে না আনা সহ এর আগে যেরকম মনোনয়ন বাণিজ্য চলতো, ঋণ খেলাপিরা আপনার প্রার্থী হতে পারতো, হলফনামায় তথ্য গোপন করতো, মিথ্যা তথ্য দিত। এবার আমরা বলেছি যে যে কোনো ব্যক্তি যদি মনোনয়ন নিতে চায় প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে, তা না হলে তো আমেরিকা বসে, লন্ডনে বসে, ব্যাংককে বসে যে কেউ প্রার্থীতা মনোনয়ন কিনতে পারবে। তো এগুলো বন্ধের জন্য একটা স্বচ্ছতা, জবাবদিহি এবং একটা সুস্পষ্ট একটা নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য কিন্তু আমরা এর আগে এই জিনিসগুলা কিন্তু আমরা জাতীয় ঐকমত্য কমিশনে এবং বিভিন্ন আমাদের বক্তব্যে আমরা কিন্তু বারবার বলেছি। তো নাহিদ ইসলাম যখন বলে এরই ধারাবাহিকতায় যে এখনো কিন্তু আমরা ওরকম কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। অধ্যাপক জামাল উদ্দিন, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এইখানে যে প্রসঙ্গগুলো এরই মধ্যে আসলো তার বোধহয় মূল বিষয়টা হচ্ছে গিয়ে জনপ্রশাসন নির্বাচনের সময় নিরপেক্ষভাবে কাজ নাও করতে পারে সেই আশঙ্কাটা, এবং অতীতে নির্বাচনের সময় জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সরকারের উদ্দেশ্য হাসিলে ব্যবহার হয়েছে, সে অভিজ্ঞতা তো আমাদের রয়েছেই। সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা আপনি কি মনে করেন? আপনাকে আপনার মাধ্যমে মুক্তবাক এই অনুষ্ঠান যারা দেখছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সহ আলোচক দুজনকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রশাসন তুমি কার এই কথা যদি বলি, তাহলে প্রশাসন তো আসলে জনগণকে সার্ভ করার কথা। সেই জায়গা থেকে প্রশাসন অবশ্যই জনগণের হওয়া উচিত ছিল, আমরা সেভাবেই চিন্তা করতাম। কিন্তু আমার সহ আলোচক তাসনুমা জামান বলেছেন, স্বাধীনতার পরে বিভিন্নভাবে আস্তে আস্তে প্রশাসন যন্ত্র যারা অবস্থান করে তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক পোলারাইজড হয়েছে বলেই আমরা বিভিন্ন সময় এই প্রশাসন যন্ত্রকে দেখেছি প্রশাসনের পক্ষে
নির্বাচন সহ অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একটা অবস্থান নিতে। সর্বোপরি লাস্ট 15 বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টের ক্ষেত্রে প্রশাসন যন্ত্রকে আমরা দলের এক্সটেনশন হিসেবে দেখেছি। আমরা পুলিশ লীগ বলছি, আমরা প্রশাসন লীগ, আমরা বিচার বিভাগ লীগ, মানে আমাদের এই পলিটিসাইজ হওয়ার চূড়ান্ত রূপটি আমরা দেখতে পেয়েছি। তারই ধারাবাহিকতায় গণ অভ্যুত্থান, 5ই আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান, তার মধ্য দিয়ে আমরা নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিটি জায়গায় আমাদের একটা স্বচ্ছতা এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়েই, খুব আশা নিয়েই আমাদের এই সরকারকে আমরা তৈরি করেছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে চাই যে আমাদের সে আশা হতে শুরু করেছে। অবশ্যই নাহিদ এই গণ অভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক এবং সে কিছুদিন আগে এই প্রশাসনের অংশ ছিলেন এবং ওনার অনুভূতি এবং ওনার অভিজ্ঞতা দুটো মিলে এখন রাজনৈতিক দলের একজন নেতৃস্থানীয় হয়ে মাঠ পর্যায়ে রাজনীতি করতে যে অভিযোগটা করেছেন যে প্রশাসন এখন দলীয় প্রশাসনের আছে এবং স্পেসিফিকলি বলেছেন বিএনপির প্রশাসন হিসাবে। বিষয়টিকে আমি দুঃখজনক বলবো এই সেন্সে যে অবশ্যই প্রশাসন দলীয় অবস্থায় ছিল, অবশ্যই প্রশাসন দলীয় অবস্থা কোনো না কোনোভাবে বিস্তৃত হচ্ছে, কিন্তু ওনাদের কার্যক্রমে জুলাই বিপ্লবের পরে যে ইচ্ছাটা ছিল, যে প্রায়োরিটি করা উচিত ছিল, যেটা তাসনুমা বলেছেন, নির্বাচনটাকে সামনে রেখে নির্বাচন কমিশনের ব্যাপারে উনি কথা বলেছেন, আমি ধন্যবাদ জানাই। তাহলে আমাদের প্রায়োরিটি ছিল আমরা কি করা, সেইখানে 3টা প্রায়োরিটি খুবই বড়ভাবে ছিল। এক, আহত নিহতদের চিকিৎসা এবং বিচার করা, যারা এই প্রশাসন যন্ত্র থেকে মাঠ পর্যায়ে রাজনীতিবিদ যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সহায়তা করেছিল তাদের ব্যাপারে বিচার করা। দ্বিতীয় ছিল একটি রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে রাজনৈতিক একটি শিষ্টাচার এবং রাজনীতিতে একটা কমন স্ট্যাটাস ক্রিয়েট করা সম্মিলিতভাবে নেতৃত্ব দিয়ে। আর তৃতীয় ছিল সংস্কার করার জন্য আমাদের সংবিধান, আমাদের প্রতিষ্ঠান সংস্কার করার জন্য যে বিষয়গুলি সেগুলি চিহ্নিত করে সেই সংস্কারগুলি ইমিডিয়েট সংস্কারগুলি করা, আর যেগুলিতে সংবিধান সংস্কারের বিষয় আছে, পার্লামেন্ট লাগবে, সেগুলিতে রাজনৈতিক ঐক্যমত করে একটি কৌশলপত্র তৈরি করা। কিন্তু আমরা আমাদের এই প্রায়োরিটিটা আজকে আমার ছাত্র বোনরা, ছাত্র ভাইরা যে দল করেছেন এবং আমরা যারা সেন্সিবল ছিলাম, সরকারে ছিলাম, তারা কিন্তু সেই প্রায়োরিটি দিইনি। বরং আমরা সেই প্রায়োরিটিটাকে মিস করে আমরা নানাভাবে সংস্কারের নাম করে কালক্ষেপণ করেছি, সংস্কারের নাম করে আনলিমিটেড টাস্ককে হাতে নিয়েছি, সংস্কারের নাম করে আনলিমিটেড টাইমের একটা ব্যবস্থা করেছি। যদিও আমি এই মুহূর্তে অবশ্যই মনে করতে চাই সাম্প্রতিক প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের ব্যাখ্যা দুইটা মিলে এতটুকু এখন আমাদের কাছে ক্লিয়ার যে ডিসেম্বর থেকে 26 সালের জুনের মধ্যে আমাদের নির্বাচনটি হবে। কিন্তু মাঠের যে রাজনীতি দেখছি তাতে কিন্তু আমি মোটামুটি শঙ্কিত, এই কারণে যে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, রাজনীতির রেটরিক থাকবে, রাজনীতিতে চাপ রাখা হবে। সেই অর্থে যদি বলি নাগরিক কমিটিও সেটি সেই ধরনের রেটরিক ভাবে রাজনৈতিক মাঠে এগুলো বলতেই পারে। কিন্তু আমরা যে কথাটা পুরো আমি জোর দিতে চাই সেটা হলো নাহিদ যে কথাটা বলেছে, যদি না হয় তাহলে আমরা নির্বাচনও যাব না। এই জায়গাটাতে আমার একটু আতঙ্কিত। কারণ কি? কারণটা হলো এখন তো ফ্যাসিস্ট গভর্নমেন্ট নাই, এখন যারা রাজনৈতিক স্টেক হোল্ডার আছে এবং নতুনভাবে রাজনৈতিক দল যেটি আছে, সুশীল সমাজ, তারা সবাই তো আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক উত্তরণটা। তাহলে কেন নির্বাচন বয়কট করার মতো প্রসঙ্গ আসতেছে? সেই জায়গাটাই আমার শঙ্কা। আমি মনে করি যে এই জায়গাটা ক্লিয়ার করা দরকার রাজনৈতিক একটি সমঝোতার মধ্য দিয়ে। তারপরে আমাদের সংস্কারের বিষয়টি আসি। সংস্কার একটা বিরতির সময় হয়ে গেছে অধ্যাপক জামাল, তাহলে আপনার কাছে ফিরে আসবো আমরা বিরতির পর। একটা বিরতি নিয়ে একটু পরে ফিরছি, এই প্রসঙ্গে ফিরবো, বিশেষ করে সংস্কারের প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলেন অধ্যাপক জামাল উদ্দিন, তার কাছে ফিরবো। আশা করি সাথে থাকবেন দর্শক।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের কাছে। সংস্কার প্রসঙ্গে আসতে চাচ্ছিলেন আপনি, যে প্রসঙ্গ শুরু করেছিলেন শেষ করতে পারেন। সংস্কারের কয়েকটা বিষয় আমি এইভাবে বলতে চাই। প্রথম কথা হলো, সংস্কার তো আনলিমিটেড হতে পারে না, বা এটি একটি চলমান প্রক্রিয়া। একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটাকে মূলত একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা চিহ্নিত করেছি, তার প্রধানতম কাজ ছিল সংস্কারের বিষয়গুলিকে চিহ্নিত করে সকল পার্টির সাথে বসে কোন কোন সংস্কারগুলি ইমিডিয়েট করা যায় আর কোন কোন সংস্কারগুলি জনগণের দ্বারা ম্যান্ডেট নিয়ে পরবর্তী সরকার সেগুলি করবে। সেখানে কিন্তু রাজনীতিও বিষয় আছে। সকল সংস্কারের সাথে কিন্তু একমত হবে না সকল পার্টি, কিন্তু সে পার্টিগুলা তাদের নিজস্ব ভাবনার সংস্কারগুলোকে নিয়ে জনগণের কাছে যাওয়াটা উচিত এবং তার মধ্য দিয়ে ম্যান্ডেট নিয়ে আগামীতে করতে পারে। আমি এই জিনিসটা বুঝতে পারি না যে অল্প সংস্কার হলে ডিসেম্বরে ইলেকশন হবে, আর বেশি সংস্কার হলে আরো 6 মাস লাগবে। বিষয়টা এমন না যে 5 তলা বিল্ডিং করলে আমার 1 বছর লাগবে, আর 10 তলা বানালে আমার এটা 1.5 বছর লাগবে। বিষয়গুলি এরকম হওয়ার কথা না। কথাটা হচ্ছে যে সংস্কারের বিষয়টি একেবারে কম হোক আর বেশি হোক, এটি একটি টেনুরের মধ্যে ফেলা উচিত ছিল। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা মঞ্জুর, আমি বারবার আপনার এই টক শোতে বলেছি, যেটা হলো আমাদের আইন অনুশাসন সবই ছিল, কি ছিল না। আচ্ছা বলুন তো, শেখ রেহানাকে প্রোটোকল দিতে হবে রাষ্ট্রে, এটা কোনো সংবিধানে ছিল? এটা তো কোনো সংবিধানে ছিল না, সে তো প্রোটোকল নিয়ে ঘুরতো। একটা আইন করা হয়েছিল আলাদা করে আইন করেছিল প্রোটেকশন, কিন্তু যে প্রোটোকলে বিদেশ যেত, যে ভাবে উনি এনজয় করতো রাষ্ট্রের বিষয়গুলি, এ তো ছিল না। তার মানে আমাদের আইন সংস্কার এগুলি একটি ব্যাপার, কিন্তু মূল ব্যাপার ছিল এগুলি লঙ্ঘন করে, যে আইনগুলি লঙ্ঘন করে একটা প্রতিষ্ঠান চলছে, একটা মানুষ চলেছে, একটা সরকার চলেছে, সরকার দল রাষ্ট্র একাকার করে ফেলেছে, এদেরকে চিহ্নিত করে ইমিডিয়েট শাস্তির ব্যবস্থা করা। তার মানে আমি বলতে চাচ্ছি যে রক্ত পরিষ্কার করার কাজটা যেটা ছিল, যেটা আমার বোন বলছেন যে, বা নাহিদ যেটা বলছে যে প্রশাসনে দলীয় লোক রয়ে গেছে, সেটা বিএনপিরই হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, এই তোকমা লাগায় তো প্রশাসন চলবে না। সেই জন্য ওনারাও কিন্তু, এনসিপির লোকজন কিন্তু এখনো সরকারে আছেন এবং নাহিদ নিজেও ছিলেন, তখন চিহ্নিত করে কেন দলীয় লোকগুলিকে বাইর করে ফেললো না, অথবা তাদের ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নিল না। এখন এই মুহূর্তে রাজনীতি করার বিষয় নেই, বরং আগামী ইলেকশনটা বিতর্কিত হওয়ার জন্য যথেষ্ট এলিমেন্ট জোগাড় করা হচ্ছে। আমি আশঙ্কা করছি এনসিপি এখন যে পর্যায়ে, আমি সম্মান রেখে বলছি, যে পর্যায়ে তারা রাজনৈতিক দল গঠন করার পরবর্তী পর্যায়ে এসেছে, তাতে কিন্তু যথেষ্ট রকমের আমাদের যেটা আমরা আশা ছিল যে এই দলটি অনেক বড় হবে, এই দলটি বিএনপির মতো একটা দল যদি বড় হয়, তার প্যারালাল রাজনীতি করে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা বয়ে আনবে, সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা আশঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে দেখেন, সাম্প্রতিক সংস্কার বলছি, এনসিপি জেলা এবং উপজেলা পর্যায়ে সভাপতি নির্ধারণ করার ক্ষেত্রে 40 বছর বয়স নির্ধারণ করেছে, কমপক্ষে 40 বছর, কিন্তু কেন্দ্রে কিন্তু তারা 40 বছর এটা করেনি। তার মানে এই যে একটা নীতিগত ব্যাপার, তাদের কোনো স্ট্র্যাটেজিক ব্যাপার হতে পারে এটা তাদের, হ্যাঁ, যে এলাকায় একজন মুরব্বী মানুষের আওতায় তাদের দল সংগঠিত হলে ভালো হবে। সংস্কারের জায়গাটাও যদি বলি, দেখেন বিএনপি বলেছিল যে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, তাই না? বিএনপি কিন্তু এটুকুই বলেছিল, কিন্তু এখন এসে বিএনপি কিন্তু স্পেল আউট করছে যে পরপর 2 বার পরে একবার গ্যাপ দিয়ে কিন্তু আবারও হতে পারবে, তাই তো? তার মানে সংস্কারের বিষয়টা কিন্তু রাজনৈতিক ইচ্ছা অনিচ্ছার উপরে। আগামীতে যে সরকার গঠন করবে, যে দলটি অথবা যে দলের মোর্চাটা, তাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। সেজন্য আমি মনে করি নির্বাচন কমিশনটাকে সংস্কার করা, বিচার বিভাগকে সংস্কার করা, প্রশাসনকে শুদ্ধিকরণ করা, এই 3টে জিনিস ইমিডিয়েট করে নির্বাচনের জন্য একটি অবারিত একটা ক্ষেত্র তৈরি করা। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় ডক্টর ইউনূসকে এই ক্রান্তিকালে যদি আমরা না পেতাম, তাহলে আমাদের আভ্যন্তরীণ নন কোহেসিভ যে অ্যাটিটিউড রাজনৈতিক দলগুলি, আমাদের ছাত্র আন্দোলনের যে ভাই বোনরা আছে তাদের মধ্যে হয়েছে,
তাতে কিন্তু আমরা ভেসে যেতাম। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করছে কোনো কোনো জায়গায়, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে পুলিশকে যে তুমি যদি এদেরকে দমাইতে না পারো তোমার ব্যাপারে ব্যবস্থা নিব। আচ্ছা বলেন তো, স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলতে পারে? ইজ এ লিগ্যাল ফ্রেমওয়ার্ক? এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে বলতে পারে না। উচিত ছিল যারা আমরা বিপ্লব করেছি অথবা অভ্যুত্থান করেছি, ইমিডিয়েটলি এই দলটার ব্যাপারে আইনগতভাবে অথবা রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া। সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দলটি কি আচরণবিধি করবে তার ব্যাপারে একটা কনসাসনেস নেওয়া। যদি প্রয়োজন পড়ে আপৎকালীন সময়ে একটা অধ্যাদেশ করে হলো যতক্ষণ পর্যন্ত এদের ব্যাপারে বিচার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এদের রাজনীতি নিষিদ্ধ করা, তাহলে লিগেল একটা গ্রাউন্ড থাকতো, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বাধ্য করতে পারতো। কিন্তু দেখেন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমরা যারা সংস্কার করতে যাচ্ছি তারা একই ফ্যাসিস্ট কায়দায় আমাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার জন্য চেষ্টা করছি। রাজনৈতিক মিছিল আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি এখনো, আমার উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যেমন ছাত্রলীগ মিছিল করলে আইনগত ভিত্তি আছে যে তাকে ধরা, কিন্তু আমি রাষ্ট্রর একজন কর্তা ব্যক্তি হয়ে কিন্তু পুলিশকে এই কথাটা বলতে পারি না। তার মানে এটা আমরা চাই, অবশ্যই আমরা চাই, কিন্তু এটা চাওয়াটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে আইনি একটা ফ্রেমওয়ার্কে আমাকে আনতে হবে। তার মানে রাষ্ট্র এখন নন কোহেসিভ একটি ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে গেছে সকল পার্টিসগুলোর মধ্যে, এবং প্রশাসন সহ অন্যান্য যে যার মতো করে ব্যবহার করা শুরু করেছে। আপনি দেখেন এনসিপির লোকজন যখন যায় মাঠ পর্যায়ে প্রটোকল দেয়নি, দিচ্ছে না? দিয়েছে তো, দেখেছি তো। তার মানে প্রশাসনটা যে যেভাবে ব্যবহার করতে পারে তা, আমি যদি কনক্লুশনে বলি প্রশাসন তুমি কার হওয়া উচিত ছিল জনগণের, হয়েছে যার শক্তি আছে যার ক্ষমতা আছে সেই সেভাবে ব্যবহার করছে। ডক্টর তাজমা জামিন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে পরিস্থিতি, এখানে দুটো প্রশ্ন উঠে আসলো। এক হচ্ছে গিয়ে নাহিদ ইসলাম সহ অন্যান্যরা তো প্রশাসনে ছিলেন, বাকি দুজন এখনো আছেন। সেই সময় আসলে এই প্রশাসনকে যেভাবে প্রস্তুত করার দরকার ছিল আগামী নির্বাচনের জন্য সেটা কেন তারা করতে পারেনি, বিশেষত নাহিদের কথা বলছিলেন অধ্যাপক জামালউদ্দিন। এর পাশাপাশি যে প্রসঙ্গটা এসেছে সেটা হচ্ছে গিয়ে সাম্প্রতিক সময় মৌলিক সংস্কার বলে একটা প্রসঙ্গের অবতারণা আপনারা করেছেন। সেখানে আসলে আপনারা কি কি বিষয় বোঝাতে চাচ্ছেন এবং সেগুলো না করলেই নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না? আচ্ছা, মাঠ পর্যায়ের প্রশাসনের কথা আমি বিরতির আগে যেটা বলছিলাম যে এটা একটা অলিখিত নিয়মভাবেই কিন্তু একটা বড় রাজনৈতিক দলের দিকে মানে হেলে আছে। আরেকটা যেটা যে নাহিদ কিন্তু খুব অল্প সময়ের জন্য মন্ত্রণালয়ে ছিল এবং এই গণ অভ্যুত্থানের আগে এই প্রত্যেকটা ছাত্র কিন্তু এই নির্দলীয় যে ছাত্র শক্তি থেকে যে গণ অভ্যুত্থানটা হয়েছে যাদের ব্যানারে, এরা প্রত্যেকেই কিন্তু একদম সাধারণ ছিল এবং এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের পরেই কিন্তু তাদের পরবর্তীতে এই জাতীয় পর্যায়ে তাদের আবির্ভাব। এত অল্প সময়ের মধ্যে প্রশাসনকে ঠিক করা, আমি যদি আপনাকে শুধু একটা ছোট উদাহরণ দিয়ে বলি, কিছুদিন আগেই আমি একটা জাতীয় দৈনিকে পড়ছিলাম যে পুলিশের অতিরিক্ত মানে পুলিশরা এই যে আইন শৃঙ্খলা, এই যে পুলিশ এই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং যেই পুলিশের উপর কাঠামোর উপর পুরো আইন শৃঙ্খলা আমাদের বাংলাদেশের একটা দেশের যেটা ডিপেন্ড করে, সেখানে মানে অতিরিক্ত আইজিপি 22টা পদের মধ্যে প্রায় 13টাই খালি এবং প্রায় 87 জনের উপর ওয়েসডি হয়েছে। পলাতক আছে অসংখ্য পুলিশ এবং এক একজন পুলিশ, এই যে ডিআইজি, এডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, এডিশনাল, এরকম প্রায় 300টার উপরে পদ খালি আছে এবং যারা আবার গত 15 বছর পদ বঞ্চিত ছিল তারা এখন পাইপলাইনে আছে এবং এক একজন পুলিশ 2-3টা ইউনিটে অতিরিক্ত দায়িত্বে আছেন। তাহলে এই পুরো স্ট্রাকচারটাই কিন্তু পুরো ভঙ্গুর হয়ে আছে। সো এগুলো কি একজনের পক্ষে বা একটা পুরো প্রশাসনকে একজনের পক্ষে? আমরা কিন্তু দেখেছি যে এই পতনের পরে কিন্তু মসজিদের ইমামও পালিয়েছে। সো যার যার মধ্যে এই অপরাধে মানে এই স্বৈরশাসকের সাথে সংশ্লিষ্ট ছিল কেউ নিজে থেকেই পালিয়েছে এবং পুরো ব্যবস্থাটাই কিন্তু ভেঙে পড়েছে। সো এটা আসলে এনসিপি বা কোনো ছাত্র নেতার পক্ষে এককভাবে যে এটাকে নির্বাচনের জন্য দাঁড় করানো বা আবার গতি ফিরিয়ে আনা বা আবার পুনর্গঠন করা, এটা কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। এটা আসলে আমাদের একটা ন্যাশনাল ইস্যু। এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই দায়টা নেওয়া উচিত এবং এই যে রাজনৈতিক অপসংস্কৃতি যেটা এতদিন ধরে চলে এসেছিল, এটার পরিষ্কার করার এবং এটাকে সঠিক পথে আনার
দায়িত্বটাও আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের। এটা যে একজন উপদেষ্টা খালি ছিল সে কেন পারলো না, এই ব্যাপারটা আমার মনে হয় না যে খুব একটা যথার্থ হবে। আরেকটা আশঙ্কার কথা অধ্যাপক যেমন বলছিলেন যে এই সময়ে এসে নির্বাচন বয়কটের মতন কথা সামনে আনাটা তার মধ্যে আশঙ্কা তৈরি করছে। না, এটা আমার কাছে মনে হয় যে উনি নাহিদ কিন্তু এটা বলেছিলেন যে বিবেচনাধীন। আমরা বলি যে কোন সময়ের প্রেক্ষিতে কিন্তু আমরা এই কথাগুলো বলছি। আপনি দেখেন যে এই সংস্কারগুলো যখন স্প্রেডশিটে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যখন পাঠানো হয় তখন তারা বলেন যে প্রথমে যুদ্ধটা হচ্ছিল বা বিতর্কটা হচ্ছিল যে গণপরিষদ নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, এই ধরনের আলাপগুলা চলছিল। কিন্তু যখন একজন বড় রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল নেতা যখন বলে যে ওনাদের সংস্কারই আমরা করব না, ছুলে ফেলে দিব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় যে এত বড় গণ অভ্যুত্থান বা এত বড় নজিরবিহীন একটা পরিবর্তন বাংলাদেশে কি শুধু একটা দলকে সরিয়ে আরেকটা দলকে নির্বাচনে বসানোর জন্যই হলো? মানে এটা কি শহীদদের সাথে একটা মানে সরাসরি বেইমানি হওয়া কিনা? সো ওই আশঙ্কাটা কিন্তু আমাদের মধ্যে তখন ছিল। এখন কিন্তু নির্বাচন বয়কটের কথা না, আমরা কিন্তু আজকে ইসিতে গিয়েছি, আমরা তাদের সাথে কথা বলছি এবং যে ধরনের প্রথাগত যেসব নিয়ম আছে আমরা কিন্তু সেসব মেনে আগাচ্ছি। স্যার কিন্তু একটা কথা নিজেই বলেছেন যে মিনিমামভাবে, যে উনি কিন্তু বললেন যে স্বল্প বা দীর্ঘ মধ্যম মেয়াদী সংস্কার উনি বুঝছেন না, কিন্তু উনি নিজের কথাই একটু বলেছেন যে বিচার, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা এগুলো যদি সংস্কার করে নির্বাচন দেয়। আমরা কিন্তু এখন দেখছি যে আলোচনার প্রেক্ষিতে কমিশনগুলো কিন্তু সংস্কার প্রস্তাবগুলো একদম ম্যাথমেটিক্যাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে যে এই ইস্যুটাতে ১৫ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর ক্ষমতা, আপনি যেটা পরে প্রশ্নটা করলেন যে মৌলিক সংস্কার, একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ ঘটায় যে এক ধরনের এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো ছিল সেটাকে সরায়ে কিভাবে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে ক্ষমতা কাঠামোকে আবার এই করতে যে পরিমাণ সংস্কার দরকার, সেই একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোতে ফিরিয়ে আনতে যে সংস্কারটা দরকার সেটাই মৌলিক সংস্কার আমরা বলছি যে এই যে নির্বাহী বিভাগের যে আওতাধীন, আপনি দেখেন প্রধানমন্ত্রী একচ্ছত্রভাবে সব কিছুর হচ্ছে তার নিয়ন্ত্রণে, সেই সংসদের প্রধান উনি, দলীয় প্রধান উনি, প্রধানমন্ত্রী ওনার আপনি যে বিচার বিভাগে দিবেন, প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, সেখানেও প্রধানমন্ত্রীর হচ্ছে পরামর্শক্রমে থাকবে। এই ধরনের সাংবিধানিক যে রাষ্ট্রগুলো আছে, জনপ্রশাসন, দুদক, অ্যাটর্নি জেনারেল, নিরীক্ষক বা নির্বাচন কমিশন, সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী, আপনি যদি ওগুলার সংস্কারে রাজি হন কিন্তু মৌলিক ক্ষমতা কাঠামো পরিবর্তনের যে সংস্কারগুলো দরকার আপনি সেটাতে রাজি হলেন না, তাহলে কিন্তু মৌলিক সংস্কারটা হয় না। এবং আমাদের সবগুলো সমস্যার মূলেই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে একচ্ছত্রভাবে নজিরবিহীন ক্ষমতা ছিল দেখে। বিএনপি যে অবস্থানের কথা বলা হচ্ছে যে দুবারের বেশি থাকা নিয়েও খানিকটা তাদের দ্বিমত, এবং সব মিলিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন কি পারবেন না, সুযোগগুলো খোলা রাখার কথা জনাব সালাউদ্দিন বলছিলেন, সেটাকে আপনারা কিভাবে দেখেন? আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কারণ হচ্ছে ওনারা আগামীকাল আবার বসবেন এবং এই আলোচনার মধ্যে যদি আমরা মৌলিক সংস্কারগুলোতে পৌঁছাতে পারি, যার হাতে যে তিনটা যে যদি আমি বডি মনে করি যে আইনসভা, নির্বাহী এবং বিচার, একটা আরেকটাকে চেক ব্যালেন্স করবে। যে আপনি দেখেন আমেরিকাতে কিন্তু ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারগুলো দিয়েছিল, ফেডারেল কোর্ট কিন্তু সেটা নাকচ করে দিয়েছে অনেকগুলো। মানে একচ্ছত্রভাবে সব কিছু করা যাবে না। এবং বিচার বিভাগকে আমরা কিন্তু দেখেছি যে বিচারহীনতার যে সংস্কৃতি, এটাতে কিন্তু প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ আমরা দেখেছি যে তার ইচ্ছা মতোই হয়েছে। এখন বিএনপি যদি এগুলা বোঝে এবং এগুলো নিয়ে আলোচনা করে, এই আলোচনাগুলো যে এখন টেবিলে আছে, তারা যে এটাতে সদিচ্ছা দেখাচ্ছে, আলোচনা করছে, এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। কিন্তু তারপরেও এখানে যে আমি আপনাদের প্যাকেজ দেখছিলাম যে ৭০ অনুচ্ছেদ নিয়ে কিন্তু অনেক যে রাজনৈতিক নিরাপত্তা, সংসদ বিল এবং অর্থ বিল অনাস্থা ভোট ব্যতীত অন্যগুলোতে দিতে, আমরা কিন্তু দেখি না যে এই রাজনৈতিক নিরাপত্তা মানে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলেই কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন কিন্তু আমাদের উপর হাসিনা চাপিয়ে দিয়েছিল। সো এই প্রতিটা জিনিস যদি আপনি সংস্কার না করেন তাহলে কিন্তু ওই একই কাঠামোতে, ওই একই ফ্যাসিবাদী কাঠামোতে আরেকটা দল এসে যাবে এবং দলীয় লোককে বের করে ফেললে, স্যার যেটা বললেন যে খুঁজে খুঁজে যারা জড়িত ছিল তাদেরকে বের করে ফেলা, কিন্তু আমরা তো খুবই দুঃখজনকভাবে দেখছি যে তারা রিপ্লেসড বাই অ্যানাদার দল, একই ক্যারেক্টারিস্টিক্স এবং একই চরিত্রে কিন্তু আবার অন্য দলের লোক সেটা জায়গাটা দখল করছে। ধন্যবাদ।
জনাব আনিস আলমগীর, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা হচ্ছে যাতে ক্ষমতা এক ধরনের ভারসাম্য তৈরি হবে, কিন্তু সেখানে যদি বিএনপি রাজি না থাকে বা সব মিলিয়ে যদি একটা ঐক্যমত্যে না আসা যায়, তাহলে কি নির্বাচনটাই ঝুলে যাচ্ছে, নাকি সে অবস্থাতেও আসলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে যে নির্বাচিত সরকার এই পরিবর্তনগুলো করবে? জটিল বিষয় এটা। আমার মনে হচ্ছে তারা যেভাবে আগাচ্ছে একটা সমাধানে আসবে। এটা খুব অনেক বিষয় তো তারা একমত। মনে করেন পরপর 2বার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তো ওরাও একমত, কিন্তু তৃতীয়বার হতে পারবেন কিনা সেটা নিয়ে আমার মনে হচ্ছে এটা বিএনপিকে সারা বিশ্বের দৃষ্টান্ত দিয়ে তারা এটা গ্রহণ করতে পারে। কারণ অন্যান্য দেশে যেমন আমেরিকান নির্বাচন বলেন বা আদার্স, সব জায়গায় কিন্তু পরপর 2বারই আছে, এর পরের বার কিন্তু নাই। তো বিএনপির এটাতে এই প্রশ্নে তারা এক হয়ে থাকবে কেন? তাদের নেতায় একজনই আছেন, তিনিই হবেন বা তাকেই বানাবে, এরকম তো ও যে আসবে সেরকম তো না। কেউ একজন নির্দিষ্ট করে তোরা যদি চিন্তা করে রাখেন যে অমুক আসবে, উনি যাতে 3বার থাকতে পারেন, তো সেরকম যদি চিন্তা না থাকে তাহলে এটা হতে পারে। এটা রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্সের যে বিষয়গুলো আছে সেগুলো তো তারা একমত, তাদের তো বড় কোনো কিছু নাই, কিন্তু তারা বলছে যে সে সুনির্দিষ্ট করে বলতে হবে কোনটা কোনটা বিষয়ে। আর যেভাবে সংসদ নির্বাচন যেভাবে হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেই ব্যাপারেও তাদের কোনো আমি সমস্যা দেখছি না। তবে সেখানে উচ্চকক্ষর ব্যাপারে তাদের কথা হচ্ছে সেটা নিম্নকক্ষের যে অনুপাত সে অনুযায়ী হতে হবে। তাহলে কি উচ্চকক্ষের আর কোনো আলাদা অর্থ থাকছে যদি একই অনুপাতে সেখানে সদস্য নির্বাচিত হন? না, একই অনুপাতে কেন থাকবে? তাহলে আর এটা তো হইল না। তাহলে নির্বাচিত আর টাইপ ওইটা কি বলে বেসিক ডেমোক্রেসি টাইপ ইলেকশন তো এক জিনিস হলো না। আমি বেসিক ডেমোক্রেসি টাইপ ইলেকশনের প্রসঙ্গে আমি এই কথা নিয়ে বলতে চাচ্ছি। আজকে আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনার যে কমিশন আছে তারা তাদের রিপোর্ট দিয়েছে। আমার এই কমিশন, এই যে ভদ্রলোক বলছিলেন যে জাওয়াল সাহেব যে অনন্তকাল যে আনলিমিটেড টাইম দিয়ে যে সংস্কার কমিশন, এইখানে আনলিমিটেড টাইম দিয়ে সংস্কার কমিশন থেকেও আরও বড় প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু সংস্কার কমিশন কেন জরুরি হলো। তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এই যে কমিশন তাদের যে রিপোর্ট তারা আজকে দিল। স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে যেভাবে হচ্ছিল, একটা জিনিসে মানুষের আপত্তি ছিল, সেটা হচ্ছে দলীয় মার্কা দিয়ে নির্বাচন, দলীয় প্রার্থী দেওয়া, সেটা স্থানীয় সরকার মানুষ চায় নাই। এই একটা জিনিস চেঞ্জ করার ছিল, কিন্তু তারা যে রিপোর্ট দিয়েছে আজকে সেখানে বলছে যে উপজেলা নির্বাচন, তারপর জেলা পরিষদ নির্বাচন, মেয়র নির্বাচন এবং ইউপি নির্বাচন সব কিছু হতে হবে সরাসরি ভোটে। ভোট হবে শুধুমাত্র কাউন্সিলর এবং সদস্য। এই কাউন্সিলর এবং সদস্যরাই চেয়ারম্যান নির্বাচন করবে, মেয়র নির্বাচন করবে। কেন? এগুলা সেই 71-এর আগে আমরা আইয়ুব খান সরকার করেছিল, যে আমি যদি চেয়ারম্যান ইলেকশন নির্বাচন করতে চাই, আমি কেন মেম্বারের ইলেকশন করতে যাব? আমি মেম্বার হয়ে কেন আমাকে চেয়ারম্যান হতে হবে? আমি তো মেম্বার হতে চাই না, আমি মেম্বার হতে তো যাইনি। এবং এটা করার অর্থ হচ্ছে যে এই লোকগুলোকে ভোট কেনার একটা ভালো সুযোগ করে দেওয়া। মনে করেন 12 জন মেম্বার হবে, 12 জন থেকে আপনি একজনকে চেয়ারম্যান বানাবেন, তো এই 12 জনকে কেনা কোনো ব্যাপার যে টাকারই হবে? তাহলে এখানে যে দুর্নীতির একটা বড় সুযোগ করে দেওয়া এই কমিশন তাদের সাজেশনে দিয়েছে। আরেকটা তাদেরকে কোয়েশ্চেন করেছিল যে এই স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। তারা বলছে সেটা তাদের উপর নির্ভর করছে, যে রাজনৈতিক দলগুলো নিজেরাই ঠিক করবে। ঠিক আছে, এটা একটা ভালো কথা বলেছে, কিন্তু আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। কারণ স্থানীয় সরকার নির্বাচন হওয়ার মধ্যে দুইটা লাভ আছে। একটা হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রশাসন কতটা দক্ষ হয়েছে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে, সেটার একটা পরীক্ষা হবে। এবং সারা দেশে আপনি শুধু এক সরকার পরিবর্তন করে আরেক সরকারকে দিয়ে যাবেন খাওয়ার জন্য, সেটা তো হতে পারে না। সারা দেশে স্থানীয় সরকার একটা বড় একটা ব্যাপার, তাদের উপর নির্ভর করছে অনেক কিছু। তরফ থেকে বলা হয় যে স্থানীয় সরকার নির্বাচন শুরু করে শেষ করতে যে সময় লাগে সেটা আসলে জাতীয় নির্বাচনের যে এখন পর্যন্ত সময়সীমা তার মধ্যে সম্ভব নয়। খুব ভালো করে সম্ভব, এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন খুব ভালো করে অতি 2 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করে দিতে পারে। এবং স্থানীয় সরকার নির্বাচন কেন দরকার দেখেন, কারণ এই প্রশাসনের উপর অনেক কিছু নির্ভর করছে, উন্নয়ন থেকে শুরু করে দুর্যোগ থেকে সমস্ত কর্মকাণ্ডে তাদের ভূমিকা আছে। এখন আপনি প্রশাসক বসিয়ে কিভাবে করবেন? এখন শুধু ইউপিতে একটা হয় নাই, বাতিল হয় নাই, বাকি সবগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। আর ইউপিতে যেটা বাতিল করে নাই সেটা 2/3 পালিয়ে আছে।
কারণ এগুলো দলীয় প্রতীকে নির্বাচন হওয়া এবং দলীয় প্রার্থী এবং সেগুলো আওয়ামী লীগের লোক ছিল, এরা তো পালিয়ে আছে। তাহলে লোকগুলোকে আপনি তাদের সেবা থেকে বঞ্চিত করছেন। এক একটা চেয়ারম্যানের এতে 11 থেকে 12টা নাগরিক সেবার এদের হাতে রয়ে গেছে। সো এই জায়গায় আমি মনে করি যে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এবং সেটা মার্কাহীন, দলীয় মার্কাহীন নির্বাচন হওয়া উচিত। তাতে করে সুযোগ হবে যে আমাদের এখানে কিছু ভালো লোক নির্বাচন করার সুযোগ পাবে, নতুবা এই দলীয় মাস্তানরা আবার নির্বাচিত হবে, তারা এগুলো দখল করবে এবং আওয়ামী লীগ বা বিএনপি যেই আসুক, দলীয় সরকার যে আসুক বা এনসিপি যারাই আসুক, তারা তাদের এই ইলেকশনগুলো রিগিং করে এখানে তাদের লোক বসাবে, যেটা অতীতে ঘটে আসছে। এটা অবধারিতভাবে এখানে আপনার মাস্তানি এবং জোর জবরদস্তির মধ্য দিয়ে তাদের দলীয় লোকগুলোকে বসাবে। কিন্তু এই সময়ও সেটা হবে না, তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা আছে। তাহলে আমাদের এই সরকারকে আমরা তো রাখছি, এটা তো দলীয় সরকার না। কারণ আমি তো তাকে নিরপেক্ষ নির্দলীয় সরকার হিসাবে এখানে রেখেছি। অন্যান্য সময় তো আপনার দলীয় সরকারের অধীনে হয়, তো দলীয় সরকার তার চামচাদেরকে বসাবে সেখানে। এখানে এই জন্যই বলছি তারা করে দিক এটা, তারা যদি এটা করে দেয় তাহলে একটা প্রশাসনের একটা চেঞ্জ আসবে, এটা একটা গ্রাসরুট লেভেলে একটা চেঞ্জ মানুষ দেখতে পাবে। তারপরে আপনি স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করেন, সেখানে যাদেরকে মানুষ ভোট দিবে তাদেরকে জাতীয় নির্বাচন নিয়ে তো সবাই প্রশ্ন দেখা দিচ্ছে আসলে আদৌ কি হবে না। আজকেও তো বলছে যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে, বিএনপি বলছে আমরা ডিসেম্বরের মধ্যেই চাই, ফেব্রুয়ারিতে যাওয়ার প্রশ্নই আসে না। এখন তারা কিভাবে সেটা সেই বিষয় নিয়ে ফয়সালা করবে, আমরা চাই সেটা হোক, যেটা যেই সময় হোক নির্বাচন হোক। কারণ নির্বাচনকে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে ফেলে দিয়ে জাতিকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখার কোনো সুযোগ আমরা কাউকে দেওয়া উচিত না মনে করি। জি, ধন্যবাদ। অধ্যাপক জামাল উদ্দিন, যদি আর কিছু যোগ করার থাকে আপনার। একটুখানি যোগ করা আছে, আমি ধন্যবাদ জানাই। স্থানীয় নির্বাচনের ব্যাপারে ওনার একটা মতের সাথে আমি একমত যে দলীয়ভাবে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তবে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার ক্ষেত্রে হতেই পারে, আমার এটা নিয়ে নাই। কিন্তু দুটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে নির্বাচন কমিশনার ইটসেলফ কতটুকু ক্যাপাবল, কারণ স্থানীয় নির্বাচনের এই বিষয়টি একটু জটিল, করতে পারলে ভালো হতো, সব রাজনৈতিক দল মিলে যদি এটা একমত হতো। সেই জন্য আমি বলছি বারবার সংস্কারটা আসলে রাজনৈতিক দলের সংস্কার লাগবে এবং তাদের একমত হতে হবে। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, যে সংস্কার আমরা করছি, আমি গুরুত্বপূর্ণ কিছু বলছি, কিন্তু দেখেন আমার ছাত্র ভাইদের সাথে আমিও আন্দোলন সংগ্রামে ছিলাম, আমার একটা চাওয়া ছিল যে শিক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক সংস্কারের দরকার ছিল, আমরা সেটিকে প্রায়োরিটি দিই। আমাদের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে একটা সংস্কার দরকার ছিল, যে আমাদের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে সকল পার্টি, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিত্ব যারা করবেন আমাদের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে, সেখানে একটা কনসেনসাসের ব্যাপার আছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখি, যাতে আমাদের কন্টিনিউশন থাকে এই জায়গাটায়। এবং অর্থনৈতিক সংস্কার এবং বাজার ব্যবস্থা যে ব্যাপক সংস্কার, সেটা কিন্তু আমাদের খুব প্রয়োজন ছিল। সর্বোপরি রাজনৈতিক দলগুলির অ্যাকাউন্টেবিলিটির জন্য নির্বাচন কমিশনারের কিছু টুলস অ্যাপ্লাই করার জন্য যে সংস্কার করা বাধ্যবাধকতা, যেমন নির্বাচন আপনার দলগুলিতে যদি গণতন্ত্র না থাকে, দলগুলিতে যদি নেতা নির্বাচন প্রক্রিয়াটি যদি সাবজেক্টিভ না হয়, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যে দলই আসুক না কেন তারা কিন্তু আপনার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে না। সেই জায়গাটায় আমার মনে হয় সকল রাজনৈতিক দলগুলিকে সাথে নিয়ে রাজনৈতিক একটি প্রক্রিয়া স্বচ্ছ কিভাবে করা যায় সেটির ব্যাপারে জোর দেওয়া উচিত ছিল। আমার বোনের সাথে আমি দ্বিমত করব না, আন্দোলন সংগ্রাম একসাথে করেছি। আপনারা দেখুন, এখন আপনারা নিজেরাও ভাবছেন যে আমাদের প্রশাসন যন্ত্রটি আপনাদের জন্য একটু হুমকি স্বরূপ। আমাদের পুলিশ প্রশাসনের, আমাদের প্রতিদিনের সরকার বলতে আমরা বুঝি পুলিশকে। দেখেন, আমি প্রথম এই টকশোতে মুক্তবাকেই বলেছিলাম আরো 6 মাস আগে, যে গভর্নমেন্ট ইমিডিয়েটলি পুলিশ নিয়োগের ব্যবস্থা করা, এবং আমাদের যে রিটায়ার্ড আর্মি সোলজাররা আছেন এবং অফিসাররা আছেন তাদের বয়স যথেষ্ট ভালো থাকে, তাদেরকে অ্যাডহক বেসিসে হলেও নিয়ে আসা। কারণ এই পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপকভাবে বিতর্কিত এবং মোরালিটির জায়গায় বিভিন্নভাবে তারা কিন্তু আমাদের, আজকে আমি বলি সময় দিতে পারছি না অধ্যাপক জামাল উদ্দিন, অনেক ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। তো এই জায়গাটা আমি মনে করি যে একটু প্রোঅ্যাক্টিভ হতে পারলে, আরো একটু সুনির্দিষ্ট করতে পারলে ভালো হতো। ধন্যবাদ। আমি অনেক ধন্যবাদ আলোচক দুইজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাজমা যাবেন যদি আর কিছু যোগ করার থাকে।
স্যার অনেকগুলা মতের সাথেই একমত হলেন এবং এটা অবশ্যই একটা মানে অস্বীকার করার কোনো জো নাই যে সব রাজনৈতিক দলের ঐকমতেই কিন্তু সংস্কার, সেটা অল্প হোক বেশি হোক মধ্যম হোক, সেটা সম্ভব। একটা কথা আমরা যেটা বলতে চাই যে আমাদের সাধারণ সভায় যে জেলা উপজেলা পর্যায়ে 40 অনূর্ধ্ব আমরা যে আহ্বায়ক নির্ধারণ করেছি, আপনারা জানেন যে ছাত্ররা হচ্ছে গণ অভ্যুত্থানের থেকে উঠে আসা আসলে ছাত্র নেতা এবং ঢাকা কেন্দ্রিক কিন্তু এক ধরনের তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের রাজনৈতিক চর্চাটা আছে। কিন্তু আপনি যদি স্থানীয় পর্যায়ে যান তাহলে এটা খুব স্বভাবতই আসে যে আপনাদের কেন্দ্রীয় আহ্বায়ক যদি বয়সে কম হয় তাহলে আমি কেন স্থানীয় পর্যায়ে এটা হতে পারবো না, এটা খুবই আসার প্রশ্ন আসাটা স্বাভাবিক এসেছে। আমি এজন্য মানে আসলে উত্তর দিতে চাচ্ছিলাম। স্থানীয় পর্যায়ে কিন্তু এক ধরনের কারা সৎ, কারা প্রভাবশালী, কাদের এক ধরনের গ্রহণযোগ্যতা আছে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, সর্বনিম্ন 40। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে কিন্তু স্থানীয়ভাবে গ্রহণযোগ্য হওয়ার একটা ব্যাপার থাকে, অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। এবং আমরা কিন্তু এটাও বলেছি যে যারা একটু সিনিয়র আছেন তাদেরকে কিন্তু আমরা যুক্ত করব একটা অ্যাডভাইজার প্যানেলের মধ্যে হোক বা এর পরে সবাইকে নিয়ে কাউন্সিলের মাধ্যমে কিন্তু আবার এনসিপির দল হবে। আমরা মাত্র ছাত্র তরুণরা এটার সাথে যুক্ত হয়েছে, যারা আমাদের থেকে একটু সিনিয়র আছেন তাদেরকে কিন্তু আমরা এখনো যুক্ত করতে পারি না। এটা কেন্দ্রীয় পর্যায়ে নিব এবং স্থানীয় পর্যায়ে যেহেতু ওখানকার ব্যাপারটা চিন্তা করে কিন্তু এই বিষয়টা মাথায় রাখা হয়েছে। কিন্তু জেলা টু জেলা যদি এটা ভ্যারি করে, যদি কোনো ইয়াং যদি ওখানে অনেক বেশি গ্রহণযোগ্য হয় এবং তার নেতৃত্বের যদি ওরকম কোনো গ্রহণযোগ্যতা থাকে তাহলে অবশ্যই সুযোগ থাকছে। জি, ধন্যবাদ। জনাব সালামকে যদি আর কিছু যোগ করার থাকে। কোন বিষয়ে বলেন না? যে কোনো বিষয়ে। আমি স্থানীয় সরকার যেটা বললাম যে উনিও বললেন যে আমার সাথে একমত হলে এই জিনিসটা আমি আপনাকেও রিকোয়েস্ট করবো, এটা যদি আপনারাও দেখতে হবে, কারণ এটা কোনোদিন পদ্ধতি হতে পারে না যে বেসিক ডেমোক্রেসি স্টাইলে আপনি কাউকে নির্বাচিত করে দেবেন। কারণ মানুষ এখানে রক্ত দিয়েছে ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য। আমার ভোট আমি দেব, আমি কাকে নির্বাচন করব তাকে চয়েস করব। আমার চেয়ারম্যান কী হবে আমি তাকেই নির্বাচন করব, আমার মেয়র কী হবে আমি তাকে নির্বাচন করব। আমি কেন আমার ভোটের অধিকার আরেকজনকে দেব যে সে নির্বাচন করে দেবে? তার মানে এটা একটা দুর্নীতিবাজির এবং অন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য এটা করছে। এবং বর্তমান সরকার এই স্থানীয় সরকার নির্বাচন কমিশন নিয়ে যেই রিপোর্ট দিয়েছে এটাকে ছুঁড়ে ফেলা উচিত আমি মনে করি যে, এবং রাজনৈতিক দলগুলোর এবং নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা আমি মনে করি যে আমাদের জাতির স্বার্থে প্রয়োজনে এটা আগে করা উচিত। কারণ এটার জন্য অনেক অনেক সাফারার স্থানীয় পর্যায়ের লোকজন। আর সংস্কার যেভাবে বিএনপি যেভাবে দিয়েছে এবং ওনারা যেগুলো প্রস্তাব দিয়েছে আমি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রস্তাবের সাথে একমত। আমি এখানে কোনো দ্বিমত দেখি না। অনেক ধন্যবাদ। বেসিক যে জায়গা তাদের দুই দলেরই কোনো ইয়েও নাই, বিরোধও নাই তেমন, এটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।